অভয়া ঘটনাতে কিচ্ছু হবে না। শুধু অভয়ের মাকে বলি যে আপনার আশেপাশে কিছু দুর্নীতিগ্রস্ত লোক ঘুরে বেড়াচ্ছে না তো? কারণ আমি খবর পেয়েছি কিছু দুর্নীতিগ্রস্ত লোক, নাম জানি, এর আগে অভয়ের নামে তো কোটি কোটি টাকা উঠেছে, আবার নতুন করে টাকা উঠছে না তো? এই লোক, এটা এমপি, সে চার্টার প্লেনে যাবে, প্লেনে কত 10-15 কোটি টাকা খরচ দেখছি না, 10-15 কোটি। ওর টোটাল ইনকাম কত? এমপি হিসেবে প্রতি মাসে বেতন ইন্টু করে দেখো ক টাকা হয়। আমি তো 20 জনের তালিকায় নেই, যেখানে যাচ্ছে বলছে ওই বিধায়ক চোর, আমাকে বলছে, এলাকার লোকেরা বলছে ওই চোর 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 চোর। সব জায়গাতে ফিতিনি মারছে। তো এদেরকে শুধু দল থেকে তাহলে এদের জেলে ঢোকাতে হবে। তো বলেছি দল থেকে তাহলে চুরি তো করে নিয়েছে, 2-4 কোটি টাকা তো চুরি হয়ে গেছে অলরেডি, 3 মাসে কয়েক কোটি চুরি হয়ে গেছে, করে নিয়েছে। আমি নাম বলবো কেন, ইয়ার কি হয়েছে নাকি? যত সময় বলবো, শ্রমিক দেখে বলবো, কিচ্ছু বলবো না। নন্দলাল কি জিনিস, তার প্রতীক কি, দেশের সম্মান কাকে বলে, দেশের আভিজাত্য কাকে বলে, দেশের মর্যাদা কাকে বলে, এসব কি দরকার আছে? চিৎকার করবো, চেঁচামেচি করবো, তোমার মাথায় উকুন হোক, সে ছিল না জেনজিদের আন্দোলন, জুনিয়া দেখতে ওইরকম আর। মানে এবিভিপি ছেলেগুলো, এবিভিপি কে, সবই বটে, ঠিক বলেছে, বিজেপির সাথে এবিভিপির কোনো সম্পর্ক নেই। এবিভিপি হচ্ছে আরএসএস এর ছাত্র সংগঠন। আরএসএস এর আদর্শায়িত বিজেপি, তাহলে ডাইরেক্ট বিজেপির লোক কিন্তু এবিভিপি নয়, সই ভট্টাচার্য তাই বলেছে। এবার এবিভিপি এদের লক্ষ্য কি? জাতীয়তাবাদ, হিন্দু জাগরণ, নীতিবোধ, স্বচ্ছতা, নৈতিকতা, এগুলো হচ্ছে আদর্শ এবিভিপির, দেশত্ববোধ, এগুলো হচ্ছে আদর্শ। তো যাদবপুরে যেটা হচ্ছে, এটা কি দেশত্ববোধ হচ্ছে? যাদবপুরে যেটা হচ্ছে সেটা কি জাতীয়তাবাদ হচ্ছে? যাদবপুরে যেটা হচ্ছে ওটা কি হিন্দু জাগরণ হচ্ছে? যাদবপুরে যেটা হচ্ছে ওটা কি ন্যায় প্রতিষ্ঠা হচ্ছে? যাদবপুরে যেটা হচ্ছে ওটা কি স্বচ্ছতা, সুশীলতা হচ্ছে? আমার এটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে যে এবিভিপি ছেলেদের চিনি আমি, ওদের ওই সোম বলে যে ছেলেটি আছে, সোম শুভ্র না কি নাম আর কি, আর একজন হচ্ছে নিখিল, এরা তো আমার কাছেই আসতো, আমাকেই তো মেল করেছে, আমি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ছিলাম। ওরা 10-12টা ছেলে, ওদের আবেদন পত্র কেউ জমা নিত না, পাত্তাই দিত না। ওই সোমসূর্য কতবার ফোন করেছে, মেল করেছে আমাকে, স্যার বাঁচান। ওদের পাশে কেউ ছিল না, আমিই ছিলাম। আমার বলতে ভাল লাগছে যে এই ছেলেগুলোকে সব চিনি তো, আমি জানি, ওদের সুরক্ষা দিয়েছি বলতে পারেন। 2025 সালে প্রথম রামনবমী হয়েছিল, সেটা কি এবিভিপি করেছিল? ওরা চেয়েছিল। আমি যদি না থাকতাম, ওদের কারো সাহস কোনোদিন হতো না, তার আগে জীবনে হয়নি, শুধু একটা রামনবমী করার। আমি রাজ্যপালকে চিঠি করে, বর্তমানে যিনি প্রভিসি ছিলেন, তখন ভিসির অবর্তমানে উনি দায়িত্বে ছিলেন, ওনার সাথে টানা 1 ঘন্টা কথা বলে নিজে দাঁড়িয়ে থেকে রামনবমী করেছি, শুধু আমি জানি, সেটা ন্যাশনাল নিউজ বলতে হয়েছে 2025 সালে। আমি ধর্মে কি মুসলমান, রামনবমী প্রথম করালাম আমি। আরএসএস, বিজেপি, এবিভিপি চেয়েছিল, এরা নেতৃত্ব দিতে পারেনি, এটা বাস্তব সত্য। যদি পারতো, কাজী মাসুম আক্তারের অবর্তমানে 2024-এ পারতো, 2023-এ পারতো, 2022-এ পারতো, পারিনি, 2025-এই করেছিল। অহংকার করছি না। আমি কেন করলাম? আমার মনে হয়েছিল এখানে ইফতার পার্টি হচ্ছে, ইফতার পার্টি কেন হবে? ওটা তো ধর্মের একটা অনুষঙ্গ, ইসলাম কোথায় ইফতার পার্টি করতে বলেনি। রামনবমী কি? রামের জন্মদিন। কারো শ্রদ্ধা ভক্তি না থাকতে পারে, কারো থাকতে পারে, তা তুমি ইফতার পার্টি করতে পারো, তুমি সরস্বতী পুজোও করতে পারো, তুমি বড়দিনও করতে পারো, অন্যান্য অনুষ্ঠান করতে পারো, রামনবমী করবে না কেন? রামনবমীতে কিছু লোকের আবেগ থাকতেই পারে। তো আমার যুক্তি ছিল এইটা। আমাকে প্রভিসি অমিতাভ দত্ত বলেছিলেন, স্যার ইফতার পার্টিতে আমার নিজের মত ছিল না, ওটা সবাই বললো তাই হ্যাঁ বলে দিয়েছে, ওটা আমাদের ভুলই হয়েছে। আমি তখন ওনাকে বলেছিলাম আর একটা দ্বিতীয় ভুল করুন, রামনবমীটা করতে দিন। রাজ্যপালকে চিঠি করেছিলাম, মাননীয় রাজ্যপাল আনন্দজি, তিনি আমাকে জানিয়েছিলেন যে আপনি নিজে থেকে বলুন যে রামনবমী করাতে আপনি চাইছেন, আমার মত আছে। আমি লিখিত চিঠি কাগজ আছে আমার কাছে, আমিই করেছিলাম সেটা। সেই চিঠি আমি জানিয়েছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।
আমি জুটাদের সাথে কথা বলেছিলাম, বামপন্থী ছাত্র সংগঠনে অনেকের সাথে কথা হয়েছে। আমি ওদের বলেছিলাম যে আমি যাব, থাকবো, রামনবমী হোক না, ওরা ছোট করে করবে, করুক না, কিন্তু অনেক বড় করেই হয়েছিল, অনেক লোক এসে গিয়েছিল। এবং আজাদ কাশ্মীরের পোস্টার তোলার কথা বলেছিলাম। টিভিতে তো রোজ বলছে আজাদ কাশ্মীরের পোস্টার কেন তুলবে, এটা কি বিয়ালা গলায় ঘন্টা পাত বেগই মাসু আক্তার, তো আমি করেছিলাম। আজকে ওর নাম কি, সোম কি নাম ভুলে গেলাম আবার, ওই সোমসু শঙ্কর কি নাম আর কি, ওরা তো, ও এবং নিখিল টিখিল সব ছিল। তো যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওই তিরঙ্গা যাত্রা হচ্ছিল, এই যে আমাদের অপারেশন সিন্দুরের পর, সে তো নেতৃত্ব আমি দিয়েছিলাম সেটারও। তারপরে আমরা জানি এই বর্তমান ভিসির আমলে যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা প্রবল বিতর্ক হয়েছে, হিজাব বিতর্ক। যাদবপুর বিশ্ববিদ্যালয় ইংলিশ বিভাগের যিনি অধ্যাপিকা, প্রধান হেড, তিনি নাকি দুটি মুসলিম ছেলে মেয়ের, এই ছাত্রীর এই মাথা ঢাকা ছিল, খুলে শুধু কানে ব্লুটুথ আছে কিনা দেখেছেন, আলাদা করে নাকি মহিলা দেখেছেন, তিনি হেড শাশ্বতী ম্যাডাম। সেই জন্য তাকে দেখে দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ে, তাকে কম্পালসারি ওইটিকে পাঠিয়ে দেওয়া, অবসরে মানে বিশ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেটা নাকি ইসলাম খাতরে পেয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হয়েছিল, সবাই মত দিয়েছিল ওই শাশ্বতী ম্যাডামের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। আমি শুধু একলা, কেউ ছিল না, বলেছে ওটা অন্যায়, হিজাবের নামে নোংরামি করা হচ্ছে, কোনোভাবে বরদাস্ত করবো না। তখন তো এই আরএসএস বিজেপি সব ছিল, তারা কি মুভমেন্ট করেছিলাম তো আমি এদেরকে চিঠি করতে বলে, চিঠি গুছি লিখতে পারিনি। এই যে সেই সোমশুভ্র না কি নাম বললে আর কি, বা নিখিল টিখিল বোঝে না তো, ঠিক সংগঠন বোঝে না ঠিক, ওদের 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 আবেদনটাও জমা নিত না ইসিবিটিকে। আমি বলেছিলাম ওদের আবেদন জমা নিন, ওদের মর্যাদার ব্যবস্থা করে দিয়েছিলাম। আই এম দ্যাট কাজী মাসুদ। আমার একটা জিনিস বলছি, এই কারণ আছে, এটা খোলা কথা বলছি, আরএসএস বিজেপি জানে তো, আরএসএস কার কথা জানি, যে ওই আমাদের মন্ডল, মনোজিৎ মন্ডল, তার সাথে নাকি আমার সখ্যতা আছে, এই অভিযোগ রাজ্যপালের কাছে করা হয়েছিল। সেই মনোজিৎ দেখি বিজেপির লোকেরা ঘুরে বেড়াচ্ছে তাকে নিয়ে আর কি, হলো ইংলিশের যিনি অধ্যাপক। আমি বিস্মিত হয়ে যাই, যে মানুষটা ওই জাতীয়তাবাদী ভাবধারার কথা বলতে গিয়ে লড়াই চালিয়েছে চ্যান্সেলর নবীন হিসাবে, বিজেপি ক্ষমতা আসার পর ওখানে বেঙ্গল ডিভাইডেড নাকি এটা করেছে না, পার্টিশন নাকি সিনেমা করছে, রাজ্যপাল আসছে, আমাকে ডাকেনি, সবাই নেতা, আমি মধ্যেখানে নেই, কিরকম অবাক না, ক্রেডিট দেবে না, মানে ওদের ক্রেডিটটা কমে যাবে, এই হলো পরিসর, অর্থাৎ ওখানে কি নেতা হবে, এটাই হচ্ছে মূল অসুখ। ক্লিয়ার? ওখানে এ গেছে বর্তমানে, ওখানে যাদবপুরের এমএলএ, ওর নাম কি সবরি না কি নাম, ওকে আছে, ও চেনে, জানে, ওকে চিনি আমি, আমাকে চেনে। সে কি বলছে, এখানে ইনশাল্লাহ হবে না, আজাদি হবে না। কি রে ভাই, ইনশাল্লাহ আজাদির কি সমস্যা আছে? ইনশাল্লাহ মানে আল্লাহর নামে সম্মান করা, আর আজাদি মানে হচ্ছে মুক্তি, স্বাধীনতা। তো আজাদি হবে না কেন, মুক্তি হবে না? অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের স্বাধীনতা হবে না? স্বাধীনতা মানে কি ভারত বিচ্ছেদ? এসব কে বললো কথাগুলো? ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু খারাপ করে দিয়েছে। আজাদি তো একটা পবিত্র শব্দ, কিন্তু আজাদি মানে দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়, ওই আজাদি নয়। কাশ্মীরকে ভারত থেকে বের করে দেওয়া ওই আজাদি নয়, ওর বিরুদ্ধে আমি। শব্দটাতে কি আপত্তি? স্বাধীনতা শব্দটা খুব ভয় লাগে নাকি? একটু তো লেখাপড়া জানতে হবে, কি বলছি না বলছি। আমি একটা কথা বলবো, যে বড় বড় কথা বলেন, কেন এবার গুন্ডা দমন আইন প্রয়োগ করা হচ্ছে না? যাদবপুর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপশিতা ধরের। এবিভিপির যে সাইজের মিছিল ছিল, মিছিল হচ্ছে, আমরা ওখানে গেলে ওদের হাসপাতাল হয়ে বাড়ি ফিরতে হবে, সাবাক শেখাবো ওই বাঁদরদেরকে। হুঙ্কার এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। একদিকে দেবাঞ্জন দে বলছে যে বিজেপির যে সাইজের মিছিল রয়েছে, আমরা যদি ঘটনাস্থলে উপস্থিত হই, একদম হসপিটাল হয়ে বাড়ি যেতে হবে, ওইসব বাঁদরদের শিক্ষা দিয়ে দেবো। অন্যদিকে দীপশিতা ধর প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রীর দিকে, যে গুন্ডা দমন আইন কেন অ্যাপ্লাই করা হচ্ছে না। কি গুন্ডামিটা করছে কে? ওই ছাত্ররা, ছাত্রদের মধ্যে আকছাকছি চলছে। ছাত্র কটা? এবিপি তো ছাত্র নেই, এটা বাস্তব সত্য। এবিভিপি ছাত্ররা তাদের সংগঠন বাড়াক, তাদের মতাদর্শের ছাত্রদেরকে আনুক। তারা যদি বলে সরকার আমাদের, তাই আমরা চলবো, তাহলে ছাত্র বাড়াক, তাদের সংগঠনকে মজবুত করুক। বাইরের লোককে নিয়ে সংগঠন হবে না। ওপড়ার নন্টে, ওপড়ার ঝন্টে তিনি বিজেপি করে, তাকে নিয়ে গিয়ে যাদবপুরে ঢুকে যাব, এটা কোনো যোগ্যতা হতে পারে না। আমার বক্তব্য তা নয়। আমার বক্তব্য, বিশ্ববিদ্যালয়ে হাজারো সমস্যা আছে, সেই সমস্যাকে
আইডেন্টিফাই করা হোক, সেগুলোকে লোকেট করা হোক। আগে এবিপির কথা কেউ শুনতো না, এখন হয়তো শুনবে বেশি। সেগুলো নিশ্চিত করা হোক। খামোকা ছাত্রদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে কি হবে? বাম ছাত্র বিরাট, এটা বাস্তব সত্য তো। ওদের সাথে লড়াই পারবে কোথেকে? ওদেরকে পুলিশ দিয়ে মার খাওয়াবে? তাহলে পুলিশ আর দিন দোকানি কেন? ওরা কি এখন ক্রিমিনাল? এইসব কথা বলে কোনো লাভ আছে? বামেদের আদর্শ ভালো মন্দ তাদের। আমি দেখলাম নাকি পতাকা পড়াচ্ছে, বামেদের পতাকা, মানে সিপিএম এর পতাকা পড়াচ্ছে, তাই তো? এটা কি ভালো জিনিস? আর বলছে পতাকায় মলমূত্র ত্যাগ করে দেবো। কি ভালো কালচারে ভাই, কি উচ্চ বংশ! এরা কংসরাজের বংশধর মনে হচ্ছে। বাবা, কি দেশপ্রেম! দেশপ্রেম শিখিয়েছে নাকি? অন্য আদর্শের, অন্য দলের লোকেদের পতাকাতে পুড়িয়ে দাও আর মলমূত্র ত্যাগ করে দাও। আমি দেখছিলাম, ভিডিও দেখছিলাম একটা। এগুলোতে না ওই জাতীয়তাবাদী ভাবধারা, ভারতীয়ত্ব অপহরিত হচ্ছে। হিংসায় প্রশ্রয় দেওয়া কখনো কোনো আইন হতে পারে না। আমি শুভেন্দু অধিকারীজিকে বলছি, বাম ছাত্র সংগঠন যদি অন্যায় করে সেটার বিরুদ্ধে অ্যাকশন নিন, আর এবিভিপি যদি অন্যায় করে তার বিরুদ্ধে অ্যাকশন নিন। এতে এবিভিপি গরম গরম করে কিছু হয় না, জানো তো? গুলিয়ে দাও, মানে নাড়িয়ে দাও, চড়িয়ে দাও, কিছু হয় না। আমি সোমসুব্রতদের বলছি, কি নাম ওই সোমসুব্রত, কি নাম বলে যাচ্ছে, ওরা ওই এবিপি করেন, ওটা অন্য সংগঠন তৈরি করেছে। মানে 10টা 15টা 20টা ছেলে, তাদের মধ্যে দুটো ভাগ। ও কিন্তু এবিপি নয়, কি সোমসুব্র না কি নাম বলে যাচ্ছে। আর একটা যে নিখিল দাসটা স্যার, সবাই ছিল আমার সাথে। এদেরকে হাড়ে হাড়ে চিনি আমি, এদের প্রত্যেকে জানি, এদের ক্ষমতা আমি জানি। বাইরে থেকে যারা গিয়ে যাদবপুরে বিশ্ববিদ্যালয় হয়ে করছে, তাদের বলি এমন কাজ করুন বিশ্ববিদ্যালয়দের সংগঠন তৈরি হবে, ছাত্রদের নিয়ে সংগঠন হবে, আপনাদের নিয়ে না। ছাত্রের বাপকে নিয়ে সংগঠন হবে না। ছাত্রের দাদু, ছাত্রের বাপ, ছাত্রের জ্যাঠা, ছাত্রের জেঠি, ইয়ার কি হচ্ছে নাকি সবার? বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জায়গা, ফুর্তি পারবেন না। ওটা ফুর্তি করার জায়গা না, ক্ষমতার আস্ফলন করার জায়গা না। আমি বাম ছাত্রদের নোংরামি নষ্টের বিরুদ্ধে তীব্র বলেছি। মদ তাড়ি খাওয়ার জায়গা না। ওই ঝিলের ধারে মদ খাবো, গাঁজা খাবো, আর মহিলাদের নিয়ে অসভ্যতা করবো, এটা চলবে না। এটা আমি বলেছিলাম, এটা আমি সোচ্চার কণ্ঠে বলেছি। এবিপিপি ছেলেরা যদি মস্তানি করে, ওটাকেও মানবো না। হঠাৎ করে দুর্বল কি শক্তিবৃদ্ধি হয়েছে নাকি? হঠাৎ করে মাথা উঠে গেছে নাকি? শুভেন্দু ক্ষমতা গেছে, তার সাথে ওদের কি সম্পর্ক? শুভেন্দু ক্ষমতায় গেছে, বিজেপি সরকার আসছে, তার সাথে ওদের কি সম্পর্ক? ক্ষমতা দেখাবে? ক্ষমতা দেখানোটাই মূল লক্ষ্য নাকি? এটা মনে রাখা দরকার। বাম ছাত্র সংগঠন 15 বছর ধরে তৃণমূল আমলে তারা কিন্তু যাদবপুরে তাদের অস্তিত্বকে বজায় রেখেছিল। ভুল হোক ঠিক হোক যাই হোক, ওদের সাথে পাঙ্গা লড়ে লাভ নেই। হিংসা বাড়বে, মারপিট হবে। আমি বরঞ্চ উল্টো বলবো, যাদবপুরে যারা সিসিটিভি ক্যামেরা খুলে দিতে চান, যাদবপুরে যারা ঝিলের ধারে মতারি গাঁজা খায় আর অসভ্যতা করে, পশ্চিমবঙ্গের পুলিশ, এই কলকাতা পুলিশকে শিক্ষা প্রশাসনের নির্দেশে ওটা বন্ধ করতে উদ্যোগ দিতে পারুন। আর যাদবপুরে বহিরাগতরা ঢুকবে না। এবিভিপি তাদের মতো চলবে, আর চরম বামপন্থীরাও তাদের মতো চলবে, কিন্তু কেউ দেশদ্রোহিতা করতে পারবে না। শুধু দেশদ্রোহিতা বলছি না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ কেউ নষ্ট করতে পারবে না। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলছি, মেরুদণ্ডটা সোজা করুন। আপনাদের মেরুদণ্ডের অসুখ জানি, আমি ভিসুকে বলছি, ভয়ে থর কাঁপাটা বন্ধ করুন। যদি ব্যক্তিত্ব না থাকে, তাহলে বিশ্ববিদ্যালয় কন্ট্রোল করার ক্ষমতা নেই। আমাকে আনন্দে যে বলেছিলেন, মানে আমাদের প্রাক্তন রাজ্যপাল মহোদয়, যে আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয়টা বলতে বাধ্য হচ্ছে আর কি, অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর হয়েছেন, আমাকে বলেছিলেন। আমি বলেছিলাম 10 বছরের আমার বিশ্ববিদ্যালয় পড়ানোর অভিজ্ঞতা, 10 বছরের আমি হতে পারি না। বলছে স্যার আপনি পদ্মশ্রী অ্যাওয়ার্ডী শিক্ষা সাহিত্য আপনি হন। কেন আমাকে চাইছেন কেন? বলছে আপনি মেরুদণ্ড, যখন মেরুদণ্ড সম্পর্কে লোক নেই হলো। এরা যাদবপুর বিশ্ববিদ্যালয় কোটা জানে কাজী মাসুম আক্তার কি মেরুদণ্ডের পরিচয় দিয়েছে। তাই হিজাব আন্দোলনে আমি একলা আমার মতকে স্ট্যাবলিশ করে হিজাব দিয়ে যারা নোংরামি করেছিল তাদের বিষটা ধুয়ে দিয়েছি। অভয়া ধর্ষণ খুনের তদন্তে আরজিকর মেডিকেলে সিবিআই এর এসআইটি গঠন। একদম শোনা যাচ্ছে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের ঘরে গিয়ে সিবিআই এর জিজ্ঞাসাবাদ চলে। এদিন 9ই আগস্ট 2024 ডিউটিতে থাকাকালীন হাসপাতালের 3 জনকে জিজ্ঞাসাবাদ করলো সিবিআই। এবার কি তাহলে আসল জায়গায় হাত দিল সিবিআই? আপনার কি মনে হয় সিবিআই এখন ঘটনার যে মূল অপরাধের পাশাপাশি ঘটনার পর পরিস্থিতি সামলানো হয়েছিল, অর্থাৎ ডিসিশন চেন, সে বিষয়টিকেও সমান গুরুত্ব দিচ্ছে? শোনো, অভয়ের ক্ষেত্রে আরো 2-1 জন জেলে যাবে, আবার ছাড়া পেয়ে যাবে। আমি তোমাদের চ্যানেলে বললাম না, কথা বললাম, অভয়ের কোনো ন্যায় পাবে না। আর কিছু বলা হচ্ছে? অঙ্গভঙ্গি হবে, টিভি চ্যানেল নিউজ হবে, 2-1 জনকে জিজ্ঞাসাবাদ করা হবে।
আবার ছাড়া পাবে, মুক্ত মনে ঘুরে বেড়াবে। যেমন নির্মল ঘোষকে ধরা হয়েছিল, জামিন পেয়ে গেছে। কি হবে বলতো সব? এটাকে আইওয়াস বলে। আমি তোমাকে যেটা বলেছি যে অভয়া ঘটনাতে কিচ্ছু হবে না। শুধু অভয়ের মাকে বলি যে আপনার আশেপাশে কিছু দুর্নীতিগ্রস্ত লোক ঘুরে বেড়াচ্ছে না তো? কারণ আমি খবর পেয়েছি কিছু দুর্নীতিগ্রস্ত লোক, নাম জানি, বলবো না তোমাদের, ওটা প্রমাণ করার দায়িত্ব তখন আমার ঘাড়ে পড়ে যাবে। খোঁজ নিয়ে দেখুন তো কারা চারদিকে গোল করে ঘিরে আছে। এর আগে অভয়ের নামে তো কোটি কোটি টাকা উঠেছে, আবার নতুন করে টাকা উঠছে না তো? পাগলামি নোংরামি গুলো জানি, কিন্তু এটা মাসুম আক্তার বলছি, এটা পরিষ্কার বলার কারণ। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় আমি যদি দায়িত্বে থাকতো ঠিক করে দেবো সবাইকে। না না, আমি বলি তুমি যাদবপুর বিশ্ববিদ্যালয় আমার কাছে গেছো তো ইন্টারভিউতে, আমার অ্যাক্টিভিটি দেখেছো তো? তুমি তো নিজে দেখেছো। জোরে হ্যাঁ বলো, আস্তে তুমি করে বলছো। একদমই। হ্যাঁ, তো সেটা মাসুম আক্তার পারে। আজকে ওখানে বেঙ্গল পার্টিশন নিয়ে সিনেমা করছে, আমাকে জানায়নি। কি বুদ্ধি যেন মাসুম আক্তারের বিখ্যাত হয়ে যাবে। সেই তো সব করেছিল, সেই তো আমাদের মুক্তিদাতা যার। কি মানে কি অকৃতজ্ঞ টাইপের নয়? যখন দুঃসময় কেউ পাশে নেই, আমি একলা। কোথায় ছিল বিজেপি লোকগুলো? তো কোথায় ছিল? কে ছিল পাশে? সর্বই ছিল? ছিল তো কাজী মাসুম আক্তার পাশে, নাকি ছিল না? এই বুকে হাত থেকে বলুন তো কে ছিল পাশে? যেই শুভেন্দু ক্ষমতায় চলে এসে তখন বলছে কে নেতা হবে, আমি আরএসএস এর নেতা, আমি বিজেপির নেতা, আমি এবিভিপির নেতা। কি রে ভাই, আমি শিক্ষক নেতা। আমার কাছে একটা খবর আছে, এটা শিক্ষক সংগঠনের অধ্যাপক, সে চাঁদা স্বরূপ 500 টাকা নিচ্ছে, আর উল্টো দিকে সংগঠনের কাছে প্রত্যেকের থেকে লুকিয়ে 2,500 টাকা নিচ্ছে। কত হাজার লোকের থেকে 2,500 টাকা নিয়ে নিয়েছে। সেই টাকা কার কাছে জমা হচ্ছে? আমি কথা বলবো যথাস্থানে, চারিদিকে লুটপাট চলছে, অধ্যাপকরা লুট করছে। আবার কিছু কিছু অধ্যাপক আমার ঘরে গেছে পড়ে থাকতো সারাক্ষণ ধরে, এখানে আমার বাড়িতে আর কি। আর বিজেপি ক্ষমতা আসার পর লাইন করে নিয়েছে, কার সাথে লাইন হয়ে গেছে, লাইন আর আমার কাছে আসে না। যে বিজেপিকে ক্ষমতা আনার ক্ষেত্রে আমার একটা ভূমিকা আছে, আমি পার্টি করি না, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে আমার যে লড়াই গোটা পশ্চিমবঙ্গ জানে, এবং তার একটা ফল তৃণমূলের ক্ষমতা থেকে চলে যাওয়া এবং বিজেপির ক্ষমতা আসা। তাহলে যারাই সরকারকে ক্ষমতা আনতে সাহায্য করেছে পরোক্ষভাবে, ডাইরেক্ট পার্টি করি না, কিন্তু আবার বলছি আমি বিজেপির দলটা করি না। ক্ষমতা আসার পর তাকে আর কেউ চিনতে পারছে না। কি অকৃতজ্ঞ তো ভাই। এবং ভিসি বলছে স্যার, ভিসি প্রথমেই আমাকে ফোন করে বলো স্যার এটা বলতে খারাপ লাগছে কিন্তু বলা উচিত, এবার আপনার সাথে কথা বলে চলবো। আমি কেন? না স্যার দল তো ক্ষমতা এসছে, মানে আমার দল ক্ষমতা এসছে। তাকে উপর থেকে কলকাতা টেনে দিচ্ছে, মাসুম আক্তারকে ডাকবে না, রাজ্যপালকে আমাকে ডাকি, আমি রাজ্যপালের চ্যান্সেলর নমিনি, আমি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নমিনি। রাজ্যপালকে নতুন সরকার আসার পর ডেকেছে, এর আগে প্রত্যেকটা রাজ্যপাল বা আসা পাওয়া যাওয়া সবই তো আমি ছিলাম। আর যে সরকারকে আনতে আমার বড় ভূমিকা ছিল, সেই সরকার আসার পর ভিসি ফোন করে আমাকে বলছে স্যার আমাকে বারণ করেছে আপনাকে রাখতে। কি রে ভাই, এরকম বিশ্বাসঘাতক দেখিনি আমি। এরা মানুষকে মুক্তি দেবে? কারণটা কি? কারণটা কি? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নোংরামি করতে গেলে আমি আটকে দেবো। আগেও আটকেছি, এখনো মনে হচ্ছে কারো কারো নোংরামি করার খুব নতুন শখ হয়েছে। নতুন ভাবে নোংরামি তৈরি করব, নতুন হিরো তৈরি হব। যেমন এবিপির কথা বলছিলাম, দেখো এর চেয়ে খোলা কথা কেউ বলতে পারবে? আমি তো সব জানি, কিন্তু নাম ধরে ধরে বলে দিচ্ছি। আমাকে মেল করেছিল কেন ওরা? স্যার বাঁচান, স্যার আমাদের ধরে পেটাচ্ছে ওই বামপন্থী ছাত্র, আপনি বাঁচান স্যার। আমি গিয়ে বাঁচাবার চেষ্টা করেছি আমার ক্ষমতা অনুযায়ী। আমাকে ওরাও ভয় পায়, আমাকে জুটা জানে আমি খাই না মাখে। মাসুম আক্তার কি জিনিস, খায় না মাখে, এটা জুটাও জানে। সবচেয়ে বড় শিক্ষক সংগঠন জুটা, যারা গোটা বিশ্ববিদ্যালয় চালায়। আমি 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 এবার আসবো একটু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে। তো হবে না, না ভাতা জমা হবে না, বলো। স্যার রীতিমতো আমি বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলাকারী রাজীব সরকার, তিনি কিন্তু লিখেছেন দিল্লিতে কোন সেটিং এ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেওয়া হলো। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে কি কোথাও গিয়ে বলিদান দিয়ে নিজের সন্তান সম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে দিলেন? তাহলে দেশের কোটি কোটি মানুষকে একই আইনে অন্য প্রয়োগ কেন করা হবে তাদের প্রতি? কেন মহামান্য সুপ্রিম কোর্ট এভাবে অন্ধ সাজার অভিনয় করে চলবেন? এবং তার সাথে তিনি প্রশ্ন তুলেছেন ভারতীয় বিচার ব্যবস্থা স্যার কেন এত অর্থহীন এবং মধ্যবিত্ত মানুষদের প্রতি কেন এত অবিচার? কেন শুধুমাত্র ক্ষমতাবান রাজনৈতিক মানুষরা আইনের ঊর্ধ্বে বিচরণ করবেন? সরকার যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছেন, তিনি বলছেন কোন সেটিং এ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে এসেছেন? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বলিদান দিলেন তার সন্তান সম ভাইপোর জন্য? সেটিং ফিটিং ডেটিং মিটিং, কি বললাম? সেটিং ফিটিং ডেটিং মিটিং, টিং 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 টিং।
পয়সা আছে, ক্ষমতাশালী, বীরভোগ্যা বসুন্ধরা, বীরভোগ্যা নারী, এখানে হচ্ছে বীরভোগ্যা সুপ্রিম কোর্ট। কিচ্ছু বলার নেই আমার। আপনি বলবেন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বলছেন, আমি বলতে পারবো না, কিন্তু লজ্জা এটা আমার। মুক্তি পাবে, ঘুরবে, বিদেশ চলে যাবে, ওখানে ঘর করে থাকবে, সায়নী যাবে, গান গাইবে, পাল তুলে দে কে কে যাবে বদির এগার আছে না, এই পাল তোলা গানটা গাইবে। তারপরে মহুয়া যাবে, মহুয়া, সে মহুয়ায় বিজেপিতে যাবেন? বিজেপি তো নয়, অভিষেকের কথা বলছি তো, অভিষেকে যাবে, অভিষেক তো বিদেশে ঘর দর করে থাকবে তো, সেখানে বেড়াতে যাবে বলছে। সায়নী যাবে, দে দে পাল তুলে দে গানটা গাইবে, ওর সাথে মহুয়া যাবে, মহুয়ায় মজাচ্ছে যে কি মন কোনা কি গানটা আছে না, গানটা গাইবে। আর তারপরে এ যাবে, রচনা যাবে, সে ধোঁয়ার শিল্প করবে, ধোঁয়া 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 লাগে করবে। সেটিং এ কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমি কিচ্ছু বলবো না, ওটাই বলতে পারবো না, ওটা ঈশ্বর জানে, তুমি জানো আর ঈশ্বর জানে, আমি বলবো করতে, শুধু আমাকে দিয়ে ভুলভাল বলবে। ও ছাড়া পেয়ে যাচ্ছে, ও বলছে প্লেনের দাম দেবো না, প্লেনে সে ঘুরছিল। তুমি একটা যেমন এই লোক, এটা এমপি, সে চার্টার প্লেনে যাবে, প্লেনে কত 10-15 কোটি টাকা খরচ দেখছি না, 10-15 কোটি, ওর টোটাল ইনকাম কত? এমপি হিসাবে প্রতি মাসে বেতন ইন্টু করে দেখো ক টাকা হয়, কোথায় টাকা পেয়েছো? এমপি হিসাবে ও যতদিন এমপি আছে প্রতি মাসকে তুমি বছরগুলোকে মাসে আনো, নিয়ে ইন্টু করে দেখো ক টাকা হয়। মানে কোটি খানেক টাকার কাছে যাবে হয়তো। তো শুধু প্লেনে খরচা করে 10 কোটি টাকা ফুর্তি মারার জন্য, বাকি খাওয়া দাওয়া না করে করে কাপড় চোপড় পরে না, ওগুলোকে ঘুরে বেড়ায় নাকি? ঘরে যে স্বয়ংক্রিয় যন্ত্রটা লাগিয়েছে, থ্রিটা, শোনো ভাল লাগছে তোমার সব, আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। কালীঘাটের কাকুটা ঠিক আছে, পশ্চিমবঙ্গের সত্য কথা যদি বলে থাকে, কালীঘাটের কাকু বলেছে, এখনো পর্যন্ত অভিষেককে কেউ ছয়নি, ডিম ছুঁয়েছে, হাত ছুঁয়নি তো। এরপর অভিষেক বাইরে গিয়ে ফুর্তি করবে, সঙ্গে অবশ্যই রচনা যাবে, সঙ্গে অবশ্যই আমাদের সায়নী যাবে, মহুয়া যাবে, আর কে কে আছে গো? শতাব্দীও তো কবিতা লিখবে না, যাবে। এরা ফুর্তি ফার্তা করবে, মজা করবে, আনন্দ করবে, তোমরা দেখতে থাকবে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আমি একটা প্রশ্ন করব যে চাকরি জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে টানা 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, এবার কি তাহলে সব ফাঁস করে দিতে পারে সুমিত রায়? কারণ রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বললেন যে তদন্তে 3টি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, বর্তমানে যে তথ্য সামনে এসেছে তা পুরো ঘটনার সামান্য অংশ মাত্র। তদন্তে পাওয়া নথিপত্র আদালতের সামনে পেশ করতে আমরা প্রস্তুত, তদন্ত এখনো চলছে এবং অনেক বিষয় এখনো খতিয়ে দেখা হচ্ছে। সুমিতের আইনজীবী অবশ্য জানিয়েছেন যে সংবিধান সুমিত রায়কে নীরব থাকার অধিকার দিয়েছে, কোনো প্রশ্নের উত্তর না দেওয়ার অধিকার তার রয়েছে, এটি তার সাংবিধানিক অধিকার। কথা শুনে বিচারপতি বাগচি বললেন যে সংবিধান একজন ব্যক্তিকে নীরব থাকার অধিকার দিয়েছে, আবার সংবিধান তদন্তকারী সংস্থাকেও গ্রেফতার করার অধিকার দিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একদম মুখ বন্ধ খামে তদন্তের রিপোর্ট আদালতে জমা করতে হবে। থার্ড ডিগ্রি প্রয়োগ করার অধিকার আছে, থার্ড ডিগ্রি প্রয়োগ করার, শয়তানের প্রতি থার্ড ডিগ্রি, কথা বের করার জন্য থার্ড ডিগ্রি প্রয়োগ করতে হবে। সত্যি কথা বলবো, তোমারও না এই বুমটা ব্যাগে নিয়ে বাড়ি চলে যাওয়ার অধিকার আছে, আমাকে আর বক বক করাবে না, কিচ্ছু অধিকার নেই। পয়সা যার, ক্ষমতা যার, আইন তার দিকে। ধন্যবাদ। সুমিত রায়ের প্রতি কি থার্ড ডিগ্রি? কিচ্ছু হবে না, এটা সময় কাটানো, টাইম কাটানো। অভিষেকের কাছ থেকে লাইটটা নিয়ে, ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে সুমিত রায়ের দিকে দেখানো, সুমিত রায় তোর নাম, ওর দিকে পাঠিয়ে দেওয়া, লোকের নজরটা সরিয়ে দেওয়া, কিছুদিন চলবে। তুমি কত বছর তোর বয়স হলো, তোমার মৃত্যুর পরে দেখবে এদের কারো শাস্তি হয়নি। ধন্যবাদ। স্যার, আমার শেষ প্রশ্ন, অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে রণংদেহী মূর্তি লক্ষ্মীদের জেলায় জেলায় শুরু হয়েছে তুমুল বিক্ষোভ। অনেকে বলছেন মমতা ভালোই ছিল, চুরি করতো কিন্তু টাকাটা দিত। কি বলবেন? শোনো, তারা টাকার জন্য বিজেপি কি ভোট দিয়েছিল? তো টাকা না দিলে বিজেপি ভালো নয়, টাকা না দিলে বিজেপির দেশত্ববোধ ভালো নয়, বিজেপির জাতীয়তাবোধ ভালো নয়, বিজেপির মাতৃভক্তি ভালো নয়, বিজেপির জয় শ্রীরাম ভালো নয়, বিজেপির ভারত মাতা কি জয় ভালো নয়, বিজেপির মহত্ব ভালো নয়, দেশপ্রেম ভালো নয়, নরেন্দ্র মোদী ভালো নয়, অমিত শাহ ভালো নয়, কেউ বলে না, শুধু টাকা ভালো। টাকা নেই, বিজেপি নেই, টাকা আছে, বিজেপি আছে, সবাই মিলে বিজেপির টাকা নিয়ে বাঁচে আর নাচে। ধন্যবাদ। আমার শেষ একটাই প্রশ্ন আপনার কাছে। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি একটা বড় বার্তা দিলেন বিধায়কদেরকে, কড়া বার্তা বলা চলে। তিনি বললেন কোন বিধায়ক মন্ডল চালাবেন, ফ্ল্যাট মাপতে ফিতে নিয়ে দৌড়াবেন, অন্যায় কাজ করলে বরদাস্ত নয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছে, উনি বলেছেন 20 জন বিধায়ককে দল থেকে বের করে দিলেও আমাদের কোনো অসুবিধা হবে না। কি বলবেন? কবে বের করবো? আমি তো 20 জন তালিকা জানি।
আমি তো 20 জনের তালিকায় নেই, যেখানে যাচ্ছে বলছে ওই বিধায়ক চোর, আমাকে বলছে, এলাকার লোকেরা বলছে ওই চোর 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 চোর। সব জায়গাতে ফিতিনি মারছে। তো এদেরকে শুধু দল থেকে তাহলে হবে, এদের জেলে ঢোকাতে হবে। আমি তো বলেছি দল থেকে তাহলে চুরি তো করে নিয়েছে, 2-4 কোটি টাকা তো চুরি হয়ে গেছে অলরেডি, এই 3 মাসে কয়েক কোটি চুরি হয়ে গেছে, এই কুড়ি করে নিয়েছে। আমি নাম বলবো কেন, ইয়ার কি হয়েছে নাকি, যত সময় বলবো, শ্রমিক দেখে বলবো, এটা তোমাকে বলবো কেন, শুধু হ্যাংলার মতো কথাবার্তা, কিছু কথা গোপন রাখতে হবে না, আমি গোপাল ভাঁড় নাকি, গোপাল ভাঁড় তো বটেই, আমি সব তো বলেই দিই, এইটুকু নাইবা বললাম। এদেরকে দল থেকে বের করে কি করবেন আপনি, ওরা বিধায়কই থাকবে, দল থেকে বের করে তো বিধায়ক থাকবে, ওদেরকে জেলে ঢুকিয়ে দিন, চোরকে জেলে ঢোকাবেন না, না চোরকে জেলে ঢোকানো নিষিদ্ধ আছে। আমি পরিষ্কার করে বলছি, কি করে এরা জেলে ঢোকে, কি করে এদের বিরুদ্ধে ব্যবস্থা করা যায়, এইটা করুন, সাসপেন্স ওকাজে গল্প শোনাবেন না। রাজ্য মন্ত্রিসভা, আমি লিস্ট দেখছিলাম, রাজ্য মন্ত্রিসভায় 73% মন্ত্রী ফৌজদারি মামলায় অভিযুক্ত, 73%, মানে রাজ্য মন্ত্রিসভায় 73% মন্ত্রী ফৌজদারি মামলায় যুক্ত। এটা আমি একটা তথ্য দেখছিলাম, ভুল কিনা জানি না, ভুল না ঠিক এটা শুভেন্দু অধিকারীরা বলতে পারবেন, চারিদিকে সোশ্যাল মিডিয়া ছড়াচ্ছে এটা, 73% ফৌজদারি মামলায় যুক্ত, মানে খুন খারাপি, লুটপাট, ফৌজদারি মামলা, ধর্ষণ, কিরে ভাই, ও আমার দেশ, ও আমার প্রেম, ও আমার ভারত মাতা, মা তোমাকে নিয়ে হচ্ছে না তো যাতা, ও আমার ভারত মাতা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে আজ আমাদের সঙ্গে থাকার জন্য।